আমি বাংলাদেশে চলে যাব, আমি বাংলাদেশে কবে ব্যাক করব, কবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। কেন জানি না, মানে দুইটা বাজারের ব্যাগ দেখতে পাচ্ছেন আমার হাতে। তো আমি এত সোনার বাবা একটু আমাদের পাশের একটা শপে যাব, টুকটাক একটু বাজার ঘাট করতে হবে। তো আমি একদম নিচের ফ্লোরে চলে যাচ্ছি, যেটা বলছিলাম। মানে কেন জানি না, মানে বিল্ডিংটার মধ্যে একটা অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছে আমার। রাশেদা ভাবিরা 19 তলায় থাকতো এই বিল্ডিং এর, তো 19 তলাটা আর কখনো প্রেস হবে না। মানে এটা চিন্তা করলেই আমার কাছে জানি কেমন লাগে যে 19 তলার ফ্লোরটাতে আর কখনো যেতে পারবো না, 19 তলার ওই ফ্লোরের ওই বাসাটাতে আর কখনো যেতে পারবো না। মানে এটা যখন চিন্তা করি তখন আমার কাছে অন্যরকম মানে একটা কষ্ট কাজ করে। তো ওই যে সবকিছু যে আল্লাহর হাতে, আল্লাহ যা ভালো মনে করেন সেটাই হবে, এটাই আমরা জানি, আর এটাই হয় আসলে। তো চলে আসছে এই যে নিচের এই আমাদের বাসার নিচের এই ওয়াশিং মেশিনের এই জায়গাটাতে, এই যে এই টেবিলগুলোতে বসে বসে আমি আর ভাবি ঘন্টার পর ঘন্টা গল্প করতাম আর আইসক্রিম খেতাম। তো কি আর করার, আসলে কিছুই করার নাই, সব কিছুই আল্লাহর ইচ্ছা। তো ওই যে সময় বাবা গাড়ি নিয়ে চলে আসছে, আমি এখন এখান থেকে গাড়িতে উঠে যাব, তারপরে পাশে একটু শপে যাব, এই আর কি। আসসালামু আলাইকুম। তো ছোটটা নাও না, এটা নাও। তো এই যে আমরা ওয়ার হাউসে আসছি, ওয়ার হাউস না সরি, আমরা হলো ইয়েতে আসছি, কি জানি বলে, মিমি জুতে আসছি। তাবিব কি ডোনাট খায়? মিমি জুতে আসছি। মিমি জুতে এসে প্রথমে আসছি হলো আমরা বেকারি সেকশনে, এখান থেকে কিছু নিব। পুরো ফাঁকা ফাঁকা কেন বেকারি সেকশনটা, কেমন জানি একদম ফাঁকা ফাঁকা পুরাই। তো তিরামিসু তো নেওয়ার নাই, তিরামিসু এটা কি মিনি, এটা একটু ট্রাই করে দেখি। নাও, আমি একটু এটা ট্রাই করতে চাচ্ছিলাম। ছোট কি খাবে? ছোটুর জন্য কি নিব? কোনগুলা? না ছোট এগুলো তো খায় না। এটা কি? ও কেক, না এটা দরকার নাই। ওগুলো ফাঁকা পুরা। সেই তো ছোট এই কেকটা খাই অবশ্য ভালো, নিচেও আছে, এগুলোও খাবে মনে হয় না, পুতুল টুতুল দেওয়া। বড় নিয়ে নিব একটা, টিফিনে দেওয়া যাবে না? কেন টিফিনে চামচ দিয়ে দিলে তো খাইতে পারবে। তোর সামনে ডোনাট তো টিফিনের জন্য। ও হ্যাঁ, এটা নেই, এটা সে খাবে না, এমনি খাবে না, টিফিন লাগবে না, এমনি খাবে না। ওকে, মিমিজুতে আসছি মেনলি বাজার করার জন্য। বাসায় বাজার ঘাট একদমই নাই বলতে গেলেই চলে। তো জাস্ট একটু টুকটাক কিছু নিয়ে যাব। একটু শশা নেই, শশাটা তো অনেক লাগে, খাওয়া হয় প্রতিদিনই, টুকটাক খাওয়া হয়। একটু শশা নিলাম, তারপরে হলো একটা ফুলকপি নেই। দেখেন এই ছোট্ট ছোট্ট ফুলকপি, হাফ হাফ ফুলকপি কত দাম। তো এটা নিয়ে নেই, এটা বেশ বড় সড়ো আছে। ফুলকপিটা লাগে, একটু তরকারি টরকারি রান্না করা যাবে। আমার বাচ্চাগুলা হলো একদম ইয়ে খেতে চায় না, এটা কি বলে, ধনিয়া পাতা নেই, খেতে চায় না হলো সবজি। এটা নিয়ে আমি খুবই একটা ঝামেলার মধ্যে আছি, একদম সবজি খেতে চায় না। একটু বেগুন নিয়ে নেই, ফুলকপি বেগুন আলু দিয়ে সুন্দর তরকারি করা যাবে। তো ভিতরে না বাইরে? বাইরে, মরা মাছি, হাত দিয়ে ধরলাম। ক্যারট তো বাসায় আছে, তাহলে ওইটা শেষ হোক আগে না? একটু শাক হইলে ভালো হতো, অনেকদিন শাক খাই না। নিবো ডাটা শাক, একটু কেমন জানি এবার ভালো না। এটা কি শাক, এটা নিব? সেমই নাকি? অল্প একটু নেই, আমি আর তুমি খাবো না, উপরে খাইলে শেষ হয়ে যাবে। যাতে গাছ কিনবো, দেশ থেকে ঘুরে এসে টুকটাক একটু গাছ কিনবো আর কি, একটু। হ্যাঁ ফুলের সব গাছ আছে, বাট এখানে প্রাইসটা অনেক হাই, অনেক হাই প্রাইস এখানে, মানে অর্ধেকেরও বেশি এখানে। সুন্দরীগুলো তো শেষ। হ্যাঁ তা ঠিক, বাট এখানে নার্সারি থেকে তো নেওয়া যায়, এখানে নার্সারিতে দাম কম তো।
পরোটা কাওয়ানের বড়গুলো নাই 5 পিসের এগুলো এগুলো না ভালো না তাইলে এই যে কাওয়ান এটা নাও 5 5 পিস পিস এটার প্রাইসটা কই কই উপরেরটা না এটা তো অন্যটার এটা তো ভাবির ভাবি ভাবি এই যে কাওয়ান সাড়ে ছয়শো। দুই পিস নিয়ে নিলাম আর তো কিছু নেয়ার না বাহির থেকে তো বাসায় চলে আসছি মাগরিবের টাইমে এরপরে এসে একটু রেস্ট নিলাম আর এখন হলো আমি তোষানের বাবা পড়াচ্ছে তোষানের হলো ফ্রাইডেতে ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম তাবিব এখানে লাইটটা দাও তো অন্ধকার লাগতেছে আর এখানে হলো আমি এই যে সাবান না শ্যাম্পু বডি ওয়াশ এগুলো হলো জাস্ট ওই যে মুখটা সিল করলাম আর কি এগুলো সব আস্তে আস্তে যে 2টা লাগেজ গুছাইলাম যদিও মানে মাস শুরু হইলো যাবো তো আমরা মাসের শেষের দিকে ইনশাল্লাহ কিন্তু এর মাঝখানে তো তোষানের এক্সাম চলবে এক্সামের সময় তো আমিও ওর সাথে পরীক্ষা দিই আসলে তো দেখা যায় যে আমি অনেক ব্যস্ত থাকি আর এই বাচ্চাটার কি এক্সাম নাই বাচ্চাটা কি মাম্মিকে মিস করতেছে কত এদিকে তাকায় বলো মাম্মি আমি তোমাকে অনেক মিস করি মাম্মি আমাকে তো অনেক মিস করে আর কাকে বেশি মিস করো মা চাচু আর মাম্মি চাচুকে বেশি মিস করো আর মাম্মি মাম্মি কেন চাচুকে বেশি মিস করো চাচু অলওয়েজ আমার সাথে খেলতো অলওয়েজ তোমার সাথে খেলতো হ্যাঁ ওহো আমরা বাংলাদেশে গেলে কি মিট করব বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই শ্যাম্পু বডি ওয়াশ এগুলোতেই ওজন হয়ে যায় অনেক তো টুকটাক করে কিনেছিলাম তো সেগুলোই এখন জাস্ট আস্তে ধীরে সব ইয়ে করব আর কি মুখটা সিল করলাম এখন হলো আস্তে ধীরে কার্টুনে ঢুকাই বা লাগেজে ঢুকাই এই যে লাগেজ এই 2টা লাল লাগেজটা তো চেক ইন লাগেজ আমার মনে হচ্ছে চেক ইন লাগেজ আমাদের আরেকটা কিনতে হবে কারণ বাসায় যেগুলো আছে সেগুলো আসলে নষ্ট হয়ে গেছে তো মনে হয় একটা কিনতে হতে পারে আর কি তো হ্যাঁ এগুলো এখন কি করব এগুলো এখন একটা কার্টুনে আমি এর আগেও 3-4টা কার্টুন আমি এর আগেও ইয়ে করেছি জাস্ট ঠিকঠাক করে একদম মুখটা আটকাই দিছি র্যাপিং করা বাকি তো এখন হলো এইগুলোকে হলো ইয়ে করব সরি এগুলাকে এখন কার্টুনে ঢুকাবো আর কি অর্ডার মিলায়ে সব কিছু মিলায়ে জিনিসপত্র আছে নিজেদের গিফটের জন্য আছে অর্ডারের জন্য আছে একটা লাগেজ গুছানোর পরে একটা কার্টুন নিয়েছিলাম গুছাবো কিন্তু কার্টুনটা সাইজ অনুযায়ী বড় হয়ে গেছে বেশি বড় কার্টুন হলে না সরি ওটা মানে হ্যান্ডেল করাটা একটু টাফ তো এই কার্টুনটাতে মনে হয় না নেওয়া যাবে যাই হোক বাকি কি করা যায় সেটা পরে দেখতেছি তো আপনাদের সাথে একটু কথা বলতে বসলাম আপনাদের অনেকগুলো কোশ্চেন আছে ভাবছি কোশ্চেনের অ্যান্সারগুলো দিব তো কোশ্চেন হলো যেহেতু আপনারা বর্ষাদেরকেও চলে যেতে দেখেছেন তারপরে সরি রাশেদা ভাবিরাও চলে গেল তো কোশ্চেন আমাকে অনেকেই কোশ্চেন করছেন আপু আপনারা আর কতদিন মালয়েশিয়া আছেন বা আপনারা কবে বাংলাদেশে ব্যাক করবেন তো এটা আসলে আমি বলতে পারছি না আমার একমাত্র আল্লাহই বলতে পারবে কবে আমি মালয়েশিয়া থেকে চলে যাব বা মালয়েশিয়া আমি কতদিন থাকবো আল্লাহ কতদিন আমার মালয়েশিয়াতে রিজিক লিখে রেখেছেন আমি তো এসেছি তোষানের বাবা এসেছে 2015-তে আমি এসেছি 2016-তে তোষানের বাবা আসার আমি 7-8 মাস পরে আমি এসেছি তোষানের বাবা তো আসলে বাংলাদেশ থেকে ট্রান্সফার হয়ে মালয়েশিয়াতে এসেছে বাংলাদেশে তোষানের বাবা যে সফটওয়্যার ফার্মটাতে আছে এটা হলো একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার ফার্ম এটার মেইন ব্রাঞ্চটা হলো সৌদিতে বাংলাদেশে ব্রাঞ্চ আছে মালয়েশিয়াতে আছে আরও বিভিন্ন দেশে আছে তো মেইনলি কাজটা হয় সৌদি মালয়েশিয়া বাংলাদেশ এই 3টা দেশ মিলে আর কি বাকিগুলোতে টেম্পোরারি ব্রাঞ্চ আর কি ওখানে হয়তো বা যারা উপরের লেভেলের আছেন তারা ভিজিট করেন তো যেটা বলছিলাম তো অনেক তো বলে ফেলতেছি যখন তোষানের বাবার আমার বিয়ের পরে আমি জানতাম না যে আমি আসলে বাইরে আসব বা আমার বাবা মাও জানতো না যে তোষানের বাবা কখনো বাইরে আসবে আমার বাবা মা জানতো যে ছেলে জব করে আমার যখন বিয়ে হয় তখন তোষানের বাবা চাকরি করে হলো স্যামসাংয়ের HR-এ R&D সেন্টার আছে বাংলাদেশে একটা ওইখানে তোষানের বাবা চাকরি করতো আর কি
আর এখন যে অফিসটাতে আছে তুষারের বাবা, যে সফটওয়্যার ফার্মটাতে আছে, এখানে ও পার্ট টাইম হিসেবে ছিল। তারপরে যখন এখানে ওনারা বলতেছিল যে না আসলে আপনার ফুল টাইম হলে ভালো হয়, তো তখন স্যামসাংটা ছেড়ে দিয়ে ও হলো এখানেই ফুল টাইমটা নেয়। কারণ পার্ট টাইমটা ওর জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ উইকেন্ডগুলোতে দেখা যাচ্ছে যে বিয়ের আগে একরকম, বিয়ের পরে তো বউকে সময় দিতেই হয়, তাই না বলেন? তো উইকেন্ডগুলোতে দেখা যাচ্ছে ওকে আবার অফিস করতে হয়। তো সব কিছু চিন্তা করে ও বললো যে ঠিক আছে তাহলে আমি স্যামসাংটা ছেড়ে দেই, তাহলে আমি এটাতেই মানে এই সফটওয়্যার ফার্মটাতে আমি হলো কন্টিনিউ করি আর কি। তো এখানে শুরু হয় ওর যাত্রা আলহামদুলিল্লাহ। তো তখন এই অফিসে শাহেদ ভাই মানে রাশেদা ভাবির হাজব্যান্ডও ছিলেন, আর বর্ষার হাজব্যান্ড মানে আবু বক্কর ভাই উনিও সম্ভবত তখন ছিলেন যদি আমি ভুল না করে থাকি, আর মিজান ভাইও ছিলেন। তো ওইখান থেকে তুষানের বাবা আসলে আমার তুষান হওয়ার পরে সম্ভবত, বা তুষান হওয়ার আগে কি পরে আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক আমার বিয়ের আমি তখন কনসিভ করেছি, বা তোষান তখনও হয়নি মনে হয়, না 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 তোষান তখনও হয়নি। তখন থেকে আমি মানে তোষানের বাবা হঠাৎ করে একদিন অফিস থেকে এসে বলল যে আমাদের মালয়েশিয়াতে তো একটা অফিস ওপেন হয়েছে, ওইখানে তো আমাকে সম্ভবত চলে যেতে হবে আর কি। তো আমি প্রথমে আমার খারাপ লেগেছিল, কারণ হলো আমি আসলে ওইটা মেন্টালি মানে প্রিপেয়ার ছিলাম না যে আমি দেশের বাইরে আসবো। অনেকের থাকে না যে অনেক স্বপ্ন থাকে যে বিদেশি ছেলে বিয়ে করব বা দেশের বাইরে সেটেল হব, তা আমার এরকম কোনো স্বপ্ন ছিল না। আমার বাবা মারও কোনো এরকম কোনো চাহিদা ছিল না। তারা তাদের একটা মেয়ে, তারা চেয়েছে মেয়েটা দেশে থাকবে, তারা তাদের কাছে থাকবে। কাছে বলতে কি মানে চাইলেই মেয়েকে দেখতে পাবে বা মেয়ের কাছে আসতে পারবে বা মেয়েও বাবা মার কাছে যেতে পারবে, তাদের এরকম একটা চিন্তাভাবনা ছিল আর কি। তো যাই হোক যখন বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ডের জব থেকে একটা অফার, তো ভালো একটা অফার, সে তো নিশ্চয়ই এটাকে ছাড়বে না। তো সে ওইটাকে সিরিয়াসলি নিয়েছে। তারপরে তো আমি প্রথম দিন যেদিনকে শুনেছি আমি তো অনেক কান্নাকাটি করেছি, না আমি আসলে মানে প্রথমে তো ওকে একাই আসতে হবে, তারপরে আমি আসবো। তো আমি বলতেছিলাম যে না আমি একা থাকতে পারবো না, বা তুমি যাইও না এরকমটা। তবে এসে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আমি বলবো না এটা খারাপ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো তোষানের বাবা আমাকে বুঝাইলো, বললো যে দেখো এটা একটা ভালো অপরচুনিটি, দেশের বাইরে তো আসলে সবসময় সুযোগ হয় না, তো পাচ্ছি, আর মালয়েশিয়া দেশটাও ভালো, আর বাংলাদেশ থেকে কাছে, তুমি চাইলে আসতে পারবা। তবে সে কথা আমার সে রেখেছে, আমি যখনই দেশে যেতে চেয়েছি তখনই সে আমাকে দেশে যেতে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি অনেকবার দেশে গিয়েছি, আমি নিজেও বলতে পারবো না যে আমি কতবার দেশে গিয়েছি, আমি অগণিতবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেশে যাওয়ার তৌফিক দিয়েছেন। এটা একদম বাংলাদেশ থেকে কাছে, প্লেন ফেয়ার তুলনামূলক অন্যান্য দেশের থেকে কম বিধায় আমি যেতে পেরেছি, আদারওয়াইজ আসলে সম্ভব ছিল না। সবচাইতে বড় কথা আল্লাহ চেয়েছেন, আল্লাহ না চাইলে কখনো হইতো না। তো যাই হোক বিয়ের পরে তো হলো এরকম, ও আসবে, তারপরে তো আমি কনসিভ করলাম, তারপরে তোষান হলো, এর মাঝখানে ওদের প্রসেসিং চলতেছে, এটা ওটা সেটা। তারপরে একবারে তোষানের বয়স যখন 1 বছর হবে তার আগ দিয়ে সব কিছু কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ ও চলে আসবে। তো তখন ডিসিশন হলো যে ও যদি চলে আসে ঢাকাতে, তো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতাম, আমরা একসাথেই থাকতাম। তো ঢাকাতে তো আমাদের থেকে কোনো লাভ নাই, তাহলে একটা কাজ করি, আমার শ্বশুর শাশুড়িরা আগে হলো সাভারে ছিলেন, সাভার নবীনগরের ওই দিকটাতে আমার শ্বশুর যেহেতু চাকরি করতেন, তো ওই হিসাবে ওনারা ওইখানে ছিলেন। তো ওনাদের ওইখানে একটা পরিচিত সার্কেল আছে, তো সেখানে বাবা চলে আসবে, আমি আমার শ্বশুর শাশুড়ি থাকবো। তো আমাদের যদি একটু পরিচিত সার্কেলের মধ্যে থাকা হয় তাহলে ভালো হবে, কারণ ঢাকাতে তো জানেন কেউ কারো খবর নেয় না, উপরের ফ্ল্যাটে কি হয় নিচের ফ্ল্যাটের মানুষ জানে না। তো ওইরকমই ছিলাম, আমরা বনশ্রীতে ছিলাম। তো সেগুলো চিন্তাভাবনা করে আমাদেরকে আসলে ইয়ে করলো, তুষানের বাবা আমাদেরকে নবীনগরে, আমার শ্বশুর শাশুড়ি এখন যেখানে থাকেন ওইখানে আমরা শিফট হয়ে গেলাম। তো ওইখানে শিফট হওয়ার সম্ভবত 2-3 মাস পরে সব কাগজপত্র রেডি হয়ে গেল, সব কিছু ঠিকঠাক হয়ে গেল। তোষানের বাবা মালয়েশিয়া চলে আসলো, মিজান ভাই আর তোষানের বাবা একসাথে আসলো মালয়েশিয়াতে। তো যখন ও চলে আসছে ওই সময়টা আমার আসলে অনেক কষ্ট লেগেছে, অনেক খারাপ লাগতো, কারণ তোষান খুব বেশি বাবার ভক্ত ছিল আর কি। আমার 2টা ছেলেই অনেক বেশি বাবা ভক্ত আলহামদুলিল্লাহ। মা ভক্ত ঠিক আছে, বাট ওরা বাবার প্রতি অ্যাটাচমেন্ট বেশি। আর তুষানের বাবা বাচ্চাদেরকে খুব সুন্দর করে লালন পালন করতে পারে, সে বাচ্চাদেরকে প্রচুর টাইম দিতে পারে, যেটা কিনা আমি পারি না।
আমার খুব কষ্ট হচ্ছিল। তারপরে ও চলে আসার পরে তো আব্বু আম্মু এসে আমাকে নিয়ে গেল। আমি আমাদের বাড়িতে গেলাম, পাসপোর্ট করলাম। তুষারের বাবা বললো পাসপোর্ট করো, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে আমি নিয়ে আসবো। আমার ওজন কমে 50 কেজিতে হয়ে গিয়েছিল। 60 কেজির ওজন থেকে আমি 50 কেজিতে চলে আসছিলাম। মানে আমার খুব খারাপ লাগতো আসলে। বলে না, মানুষের বিয়ের পরে হাজব্যান্ডের প্রতি অন্যরকম একটা মায়া চলে আসে। আর দেখতেছি যে আমার বাচ্চাটা ওর বাবাকে মিস করতেছে, বাচ্চাটা কষ্ট পাচ্ছে, ওই জিনিসটা আমাকে অনেক বেশি কষ্ট দিত। যাই হোক, সে আমাদেরকে 8 মাসের মধ্যেই আলহামদুলিল্লাহ এখানে নিয়ে আসে। তখন আসলে কি বলবো, মানে ওই সময়টাতে তো আমাদের ওইরকম কোনো সেভিংস ছিল না। মানে মাত্র হলো ও তখন এই অফিসটাতে জয়েন করে 2-2.5 বছর হয়েছে, এর মাথায় মালয়েশিয়ায় চলে আসছে। তো ওইরকম যে সেভিংস ওরকম কিছু আমাদের ছিল না। তো ওই সময় তুষারের বাবা আজকে থেকে মনে করেন 10 বছর আগে, তো স্যালারিও তো তখন নিশ্চয়ই ওই 10 বছরের সময়ের মতো ছিল। হ্যাঁ, তখন খরচও ওইরকমই ছিল। যাই হোক, আমরা একটা রিস্ক নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ আমাদেরকে নিয়ে আসলো, বাসা নিল। মানে আমাদের যা ইনকাম ছিল তখন তাই আমাদের খরচ হয়ে যাবে, এরকম আর কি। সেভিংস বলতে আমাদের হয়তো বা কিছুই থাকবে না। তো ওইভাবে করে আমাদের এই যাত্রা শুরু। আজকে এই পর্যন্ত এসেছি, একটু একটু করে দুজনকে সাপোর্ট করে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা আজকে এখানে এসেছি। 2টা বাচ্চা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুস্থ সন্তান দিয়েছেন, তাদেরকে আস্তে আস্তে বড় করছি আল্লাহর রহমতে। তো এখন আসলে এখানে তো আমরা টু হয়ে গেছি। এই জন্য দেখেন, ভাবি যাওয়ার সময় ভাবির এত কষ্ট কেন লাগছে, কারণ এই পরিবেশটাতে আমরা টু হয়ে গেছি। তো আমাদের কিন্তু ভিসা রিনিউ হয়, আমাদের 2 বছর পর পরে ভিসা রিনিউ হয়। তো এই যে এই মাসে আমাদের আবার 2 বছরের জন্য ভিসা রিনিউ হলো, মানে আগামী 2 বছরের জন্য আবার ভিসা রিনিউ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই 2 বছর ইনশাআল্লাহ, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন, ইনশাআল্লাহ আরও 2 বছর মালয়েশিয়াতে আমরা আছি। এরপরে গিয়ে আবার কি হবে সেটা আমি বলতে পারছি না, আল্লাহ ভালো বলতে পারবেন। বা এই 2 বছরের মধ্যেই কি হবে সেটাও আমি জানি না। তো এরকম আর কি বলবো, আল্লাহ যেদিন চাইবেন। আল্লাহ, ভাবি তো চিন্তা করে নাই যে ভাবিকে চলে যেতে হবে, কেউই চিন্তা করে না আসলে, সবাই তো ভালোটাই চিন্তা করে। এখন চলে যাওয়াটাও যে খারাপ এটাও বলবো না, এটাও আল্লাহর ইশারা, আল্লাহ ওইখানে ভালো কিছু রেখেছেন। আল্লাহ আমার জন্য যেটা করবেন আমি সেটা সুন্দরভাবে সহজভাবে মেনে নিব, কারণ সব কিছুই ওই আসমান থেকে ফয়সালা হয়, ওইখানে যিনি বসে আছেন উনিই ফয়সালা করেন। হ্যাঁ, খারাপ লাগবে, কেন খারাপ লাগবে না, এত সুন্দর একটা পরিবেশ রেখে। বা এখানে আমার বাচ্চারা বড় হয়েছে, আমার ছোট বাচ্চা এখানে জন্মগ্রহণ করেছে, ওদের স্কুল এখান থেকে শুরু হয়েছে, ওরা নার্সারি থেকে এখানে পড়াশোনা করে, একজন গ্রেড 5-এ, একজন 1-এ উঠবে ইনশাল্লাহ। আমার হাজব্যান্ডের জব এখানে, আমি এখানে একটা সুন্দর সার্কেল পেয়েছি, তাদের সাথে একটা সুন্দর বন্ডিং হয়েছে। অবশ্যই খারাপ লাগবে, কিন্তু আমার রিজিক যদি শেষ হয়ে যায় আমাকে তো কেউ আটকিয়ে রাখতে পারবে না। আমাকে ওই ভাবির মতো সব কিছু হয়, যেগুলো সেল হবে, যেগুলো সেল হবে না সেগুলো আমাকে ফেলে দিয়ে বা মানুষকে দিয়ে চলে যেতে হবে। আমি কিন্তু আমার সংসারটাতে আসলে কোনো কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কমতি দেয়নি। আমি সব কিছুই আমার সংসারে কিনেছি, করেছি। সবাই তাই করে, তাই না? সবাই তো চিন্তা করে না যে আমি চলে যাবো, থাকগা কিনবো না, এটা কিন্তু চিন্তা করে না। সবাই চায় যে এটা আমার সংসার, ঠিক আছে আমি কিনি, আমি করি। তো এটাই আর কি। তো যারা আমাকে প্রশ্ন করেছেন আপনি কবে বাংলাদেশে ব্যাক করবেন, আপনারা কবে চলে আসবেন, তাদের উদ্দেশ্যে এটা কথা যে আমি বাংলাদেশে চলে যাব, আমি বাংলাদেশে কবে ব্যাক করব, কবে মালয়েশিয়ার আমার রিজিক শেষ হবে, কি হবে না হবে কোনো কিছুই আমি জানি না। সব কিছু আল্লাহ জানেন, আল্লাহ ভালো বলতে পারবেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো এইটাই হলো আপনাদের বেশিরভাগের কোশ্চেন ছিল, সেটার উত্তর দিলাম। আর আমার মনটা আসলে ঠিক হয় নাই, আমি নিজের সাথে যুদ্ধ করছি, মনটাকে ঠিক করার চেষ্টা করছি। আর মনের মধ্যে বহুত আশা আল্লাহর কাছে রাখছি যে আল্লাহ রাশিদা ভাবিকে আবার তুমি মালয়েশিয়ায় ফেরত নিয়ে আসো। আমি খুব করে চাই উনি আবার চলে আসুক, কারণ ওনাকে আমি অন্যরকম মিস করতেছি, যেটা কিনা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।